দর্শক, অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিসমাপ্তি ঘটেছে, ভোটের পরিসমাপ্তি ঘটেছে। আমাদের এই অনুষ্ঠান রিন প্রেজেন্টস ভোটের লড়াই। ভোট শেষ হলেও লড়াইটা রয়ে গেছে। আজ আমরা তিনজন অতিথিকে এখানে স্বাগত জানিয়েছি। চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে নেই, তারপরে বলবো কোন কোন লড়াই এখনো বাকি রয়েছে। স্টুডিওতে আমার সাথে আছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য, এবং একই সাথে সিরাজগঞ্জ 1 আসনের নাগরিক ঐক্যের প্রার্থী ছিলেন। তারপরেই রয়েছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, তিনি ঢাকা 10 আসনের এবি পার্টির প্রার্থী ছিলেন এবং একই সাথে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তারপরেই রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনাকে দিয়েই শুরু করতে চাই। যেমনটি আলোচনার শুরুতেই যেমনটি বলছিলাম ইন্ট্রোতে গিয়ে, যে ভোট শেষ হলেও লড়াইটি রয়ে গেছে। আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। 11 দলীয় জোট তারা নির্বাচন পরবর্তী একটি মিটিং করেছে নির্বাচনের পক্ষে বিপক্ষে বিভিন্ন পয়েন্টে। আগামীকালকে সংসদ সদস্যদের শপথ রয়েছে, বিকেলবেলা মন্ত্রিপরিষদের বিষয়ে জানতে পারবো। টিআইবিও আজকে ব্রিফিং করেছে কেমন হয়েছে নির্বাচন, সেইগুলোর ভেতরেও যাব। কিন্তু সর্বপ্রথম জানতে চাই, আপনারা এতদিন পরে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এত দেরি হলে কেন? তাহসিন রিয়াজ, আপনারা তো জুলাইয়েরই শক্তি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে দুজন অত্যন্ত শ্রদ্ধার সহ-আলোচক আছেন এবং যারা আমাকে দেখছেন। দেখুন, প্রশ্নটি এতদিন পরে স্বাক্ষর করলাম কেন? এতদিন পরে স্বাক্ষর করলাম এই জন্য, আমরাও আসলে সার্বিক ব্যাপারগুলো একেবারে ক্লোজলি অনুধাবন করছি না। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। আপনি কিন্তু নিজেই বলেছেন যে এই জুলাই সনদের, যদি বলি যে এই জুলাই সনদকে ইনিশিয়েট করা, সংস্কার কমিশনের আলোচনাকে ইনিশিয়েট করা এবং সার্বিকভাবে এই পুরো আলোচনাটাকে রেফারেন্ডাম পর্যন্ত, গণভোট পর্যন্ত ডাইভার্ট করার পেছনে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এনসিপি পালন করেছে। এবং আপনাকে একটু স্মরণ করিয়ে দিই আমি, শুধুমাত্র তাই না, জুলাই সনদের ব্যাপারে, জুলাই সনদের পক্ষে, জুলাই সনদের ইফেক্ট এবং জুলাই সনদ বাস্তবায়ন হলে এটার অ্যাডভান্টেজ কী ধরনের অ্যাডভান্টেজ জনগণ পাবে, এটা প্যারালালি রেফারেন্ডামে কেন হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া প্রয়োজন, এই পুরো প্রচার প্রচারণায় আমি যদি আপনাকে এইভাবে করে বলি যে আপনি যদি সকল রাজনৈতিক দলের কার্যক্রম দেখেন এবং এনসিপির কার্যক্রম দেখেন, নিঃসন্দেহাতীতভাবে আপনি যদি আমার বিরোধী পক্ষকেও জিজ্ঞেস করেন, সেও আপনাকে এই ব্যাপারে সাক্ষী দিবে যে এনসিপি ওয়াজ দি পাইনিয়র, এনসিপি ওয়াজ দি ফার্স্ট লাইনার, যারা এই রেফারেন্ডামের পক্ষে সবচেয়ে বেশি প্রচার প্রচারণা করেছে। কাজেই দেখেন, আপনি আসলে দেখবেন কি স্বাক্ষর করা না করা, এটা একটা অফিসিয়াল বা একটা ফরমেটিভ বা একটা ফর্মাল প্রসেস। আমি যদি আপনাকে এভাবে করে বলি, কোথাও কি লেখা ছিল জুলাই সনদে এত তারিখের মধ্যে স্বাক্ষর করতেই হবে, না করলে আপনি ইনভ্যালিডেট হয়ে যাবেন? ছিল না কিন্তু। কাজেই দেখেন, আমরা যেটি করেছি, আমরা আমাদের অ্যাকশনে প্রমাণ করার চেষ্টা করেছি যে আসলে আমরা সংস্কারের জন্য কতটুকু নিবেদিত ছিলাম। আমরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপে আমরা মানুষকে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, দিস ইজ হাউ উই রিয়েলি ওয়ান্ট দি চেঞ্জেস। তো এই পুরো প্রক্রিয়ায় আমরা জাস্ট স্বাক্ষরটাকে আমরা সার্বিকভাবে সকল দলের অ্যাসেসমেন্ট, সকল দলের কার্যক্রম আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আরেকটু অ্যাসেস করি। দেখেন, আমরা তো ওই দিনই স্বাক্ষর করতাম, কী কারণে স্বাক্ষর করি নাই, ইভেনচুয়ালি এই আলোচনাটা কিন্তু ইতিমধ্যে চলে এসছে। আপনি দেখতেই পাচ্ছেন যে রেফারেন্ডাম হয়ে গিয়েছে। রেফারেন্ডামে ঐক্যমত্য কমিশনে বিএনপির যারা ওইখানে পার্টিসিপেট করেছে, তাদের যে বক্তব্যগুলো তারা ওই সময় দিয়েছে, সেই বক্তব্যগুলোর বিরোধী বক্তব্য কিন্তু তারা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। কাজেই দেখেন, এই পুরো অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে এটার কোনো আইনি বাধ্যবাধকতা তো ছিল না, আমার তো সুযোগ ছিল। এবং আরেকটা ব্যাপার যদি আমি আপনাকে বলি, এই সুযোগ চাইলে অন্য কোনো দলও নিতে পারতো, এখানে কোনো ছলচাতুরতার বিষয় নেই। আমি যে স্বাক্ষর করি নাই, এটা আপনি জানতেন না, এটা আমার সহ-আলোচকরা জানতেন না, সবাই জানতেন। কাজেই দেখেন, আমরা তো এটা বলিনি আমরা কোনোদিন স্বাক্ষর করবো না, আমরা তো বলি নাই আমরা জুলাই সনদের রেফারেন্ডামের পক্ষে আমরা প্রচার প্রচারণা করবো না, আমরা তো এই মন খারাপটা করি নাই আসলে, বরং আমরা অন্য সকল দল থেকে বরং এগিয়েছিলাম। কাজে দেখেন, আমার কাছে মনে হচ্ছে বিগ ম্যাটার অফ ডিসকাশন, যে আমরা আসলে পরে করলাম কেন, আগে করলাম কেন। The matter is, the big discussion is, the burning discussion is, এখন আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে যে যেই জনগণের ম্যান্ডেট দ্বারা হ্যাঁ ভোট জয়যুক্ত হলো, যেই জনগণের ম্যান্ডেট দ্বারা এই যে জুলাইয়ের এত আত্মত্যাগের দ্বারা যেই সংস্কার কমিশনের এতগুলো সিদ্ধান্ত গৃহীত হলো, এই সিদ্ধান্ত গ্রহণে যারা আজকে জিতেছেন, যারা পার্লামেন্টে যাচ্ছেন, তারা আসলে এই সংস্কার বাস্তবায়নের পক্ষে দাঁড়াবেন কিনা, তারা যে কমিটমেন্টগুলো সংস্কার কমিশনে বসে, ঐকমত্য কমিশনে বসে, আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যে কি আছে। তিনি নিজে বলেছেন যে এটা একটা জাস্টিফাইড রেফারেন্ডাম এবং লিগ্যাল অ্যাসপেক্টে ইটস আ ভেরি রাইট পজিশন। আপনি আইনগতভাবে
এই রেফারেন্ডাম করতে পারেন। এই রেফারেন্ডাম যারা নির্বাচিত হবে তাদেরকে বাইন্ডিংস দেয়, লিগ্যাল বাইন্ডিংস দেয়। কাজেই এখন আপনার প্রশ্ন, মানে এখন আপনার আলোচনাটা এটার উপরেই দাঁড়াবে যে আপনি কি আপনার এই কথা গিলে পেটে নিয়ে নেবেন, নাকি জনগণের সামনে দাঁড়াইয়া জনগণের চোখে চোখ রেখে জনগণের জন্য আপনি এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ। একটু আসতে চাই সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। আপনি সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন করেছেন। এই ভোটের লড়াই, রিন প্রেজেন্টস ভোটের লড়াই আমরা যখন শুরু করি, প্রথম পর্বে আপনি ছিলেন, তাহসিন রিয়াজও ছিল। আজকে আমরা একদম শেষ দিকে, আগামীকালকের পর্ব দিয়ে আমাদের এই আয়োজন শেষ হবে। এই যে পুরো সময়টা পার করলেন, নির্বাচনটা পার করলেন, আপনি নির্বাচনটা কিভাবে দেখলেন আপনার নিজের চোখে, এই বিষয়টা জানতে চাই। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। টিআইবি আজকে প্রেস ব্রিফিং করেছে, সেখানে তারা বলেছে যে ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে, আবার সেখানে জাল ভোটও ছিল। যদি জাল ভোট থাকে তাহলে ভোট আবার কিভাবে সুষ্ঠু হয়? টিআইবি আসলে কি বিশ্লেষণ করেছে, এটা কতটা গ্রহণযোগ্য? আপনার চোখে আপনি কতটা স্বচ্ছতা দেখেছেন এই ভোটের ময়দানে? ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার দুজন সহ-আলোচক এবং সারা দেশের মানুষকে, ভোটার যারা ভোট দিয়েছেন এবং যারা এই পুরো প্রসেসের ভেতরে ছিলেন, সারা দেশের মানুষ, তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এতগুলো বছর পর যে প্রত্যাশিত নির্বাচন, যে প্রত্যাশিত ভোট, সেখানে তারা পার্টিসিপেট করেছে এবং দিন শেষে এটা বলতে হবে যে একটা গ্রহণযোগ্য নির্বাচনই আসলে হয়েছে। প্রশ্ন তো থাকবেই, যত প্রশ্ন আসলে ওঠে আসলে সাধারণত একটা নির্বাচনে, সেই পরিমাণ প্রশ্ন আসলে ওঠেনি এবং এই পুরো ক্রেডিট আসলে জনগণকে দিতে হবে। এবং যেভাবে আসলে মানুষ, মানে ঈদের মধ্যে যেরকম হয় যে রাস্তায় জ্যাম পড়ে যায়, মানে এত 10 কিলোমিটার লম্বা জ্যাম পড়ে গেছে, 20 কিলোমিটার লম্বা জ্যাম পড়ে গেছে, এমন হয়েছিল আগের দিন বা তার একদিন আগে থেকে। তো এই যে একটা উৎসবমুখর পরিবেশে তারা ভোটটা দিল এবং তার মধ্য দিয়ে আসলে আমরা সাকসেসফুলি এই ভোটটা আসলে আমরা পেলাম, এই নির্বাচনটা পেলাম। এই কারণে দেশের সাধারণ মানুষকে আসলে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, বরাবরই থাকে, এবারও অনেকগুলো প্রশ্ন আছে। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে টিআইবি যে রিপোর্টটা করছে সেখানে এই বিষয়গুলো রয়েছে। আরেকটা সংস্থাটা সম্ভবত আজকে আরেকটা প্রেস ব্রিফ করেছে, আরেকটা সংস্থা, তারা বলেছে 225টার মতো জায়গায় মানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। টিআইবি একই রকম একটা ধারণা দিয়েছে যে নির্বাচন পরবর্তী সহিংসতা। এগুলো আমরা আসলে প্রত্যাশা করি না। তবে নির্বাচনের ফল ঘোষণার ব্যাপার নিয়ে কিছু জায়গায়, আমি নিজে একজন প্রার্থী ছিলাম, ফলে আমার দেখার সৌভাগ্য হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আসলে কিছু প্রশ্ন আছে। আমার নিজের আসন নিয়েও আমার আসলে প্রশ্ন আছে। যদিও যিনি নির্বাচিত হয়েছেন তাকে ইতোমধ্যে আমি সাধুবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি এবং আমরা চাই যে আসলে সবাই মিলে সারা দেশেই আসলে আমরা একসাথে কাজ করব। কিন্তু প্রশ্ন আসলে রয়ে গেছে। ধরেন কোনো একটা সেন্টারে ভোট কাউন্টের সময় হয়তো যে সংখ্যাটা আসলে আমি দেখেছি, আমার নিজের ভোটের কথা হলো, আমি যে সংখ্যাটা দেখেছি ক্লোজ টু 300, সেটা আমি ফাইনাল ডিক্লারেশনের পরে, যেটা মানে সাইন্ড বাই দ্য রিটার্নিং অফিসার, সেখানে আমি দেখেছি যে ভোটের সংখ্যা 4 এবং আসলে প্রশ্ন করার আর সুযোগ নাই, কারণ সেটা ডিক্লারেশন হয়ে গেছে। এবং আমরা এরকমভাবে বিভিন্ন সেন্টারে আসলে আমি যেটা দেখেছি যে ভোটের সংখ্যাটা ফাইনাল ডিক্লারেশনের সময় চেঞ্জ হয়ে গেছে এবং সেটা হয়েছে ছোট দলের প্রার্থী। আমি একটা ছোট দলের প্রার্থী বলতে হবে, ছোট দল এই কারণেই যে ধরেন এখানে বিএনপির প্রার্থী ছিল, জামাতের প্রার্থী ছিল, ফলে আমাদের ভোটগুলো কেন জানি না আসলে সেন্টারে আমরা আসলে যে ধরনের ডিক্লারেশনগুলো পেয়েছি বা সেন্টারে আসলে যে ধরনের ভোট আসলে আমাদের ওই সেন্টার আসলে পড়ার কথা, সেই সংখ্যাটা ফাইনালি আসলে ডিক্লারেশন আমরা পাইনি। আরেকটা খুবই সিগনিফিক্যান্ট বিষয় হলো, আমি নিজে লাঞ্চের পরের কথা যদি বলি, আগের কথা বাদ দিলাম, 2:30 থেকে 4:30, এই সময়ের মধ্যে আমি 12টা সেন্টারে আমি গেছি এই সময়ের মধ্যে। এবং এই সময়ের মধ্যে আমি যখন গেছি তখন আমি যেটা দেখলাম সেটা হলো যে ধরেন ভোট কেন্দ্রে ভোটার একদম নাই বললেই চলে। এমনও হয়েছে যে আমি ঢোকার পরে আমি ঠিক বুঝতে পারিনি যে আসলে প্রিজাইডিং অফিসারকে, কারণ প্রিজাইডিং অফিসার মাঠের মধ্যে ঘোরাফেরা করছেন, কারণ আসলে ভোটার নাই, যেহেতু তার কাজ নাই, তিনি মাঠের মধ্যে আছেন। যাই হোক, প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বললাম। ধরেন কোনো একটা সেন্টারে হয়তো 2700 ভোট আছে, সেখানে ভোট কাস্ট হয়েছে আপনার 735, এটা ধরেন 3:30টার কথা, 3:30টার সময় 735 ভোট কাস্ট হয়েছে। এবং তখন আমি বললাম যে আসলে ভোটার নাই কেন? উনি বললেন যারা ভোট দেওয়ার সকালে দিয়ে গেছে, লাঞ্চের পর থেকে বা দুপুরের পর থেকে ভোটার 1-2 করে আসছেন। এমন কোন একটা যে সেন্টারে আমি সবার শেষে গেছি, সেখানে আমি সম্ভবত 4:10 আমি ঢুকেছি, 4:30 পর্যন্ত তারা ভেতরে ভোটারদেরকে ঢুকিয়েছেন। 4:30টার সময় যখন তারা ডিক্লেয়ার করে গেট বন্ধ করলেন, সেই সময় পর্যন্ত আমি আসলে সেন্টারে ছিলাম। সেই সেন্টারে আমি এক্স্যাক্ট সংখ্যাটা না বলতে পারলো, অ্যারাউন্ড 3000 ভোটার সেখানে ভোট কাস্ট হয়েছে 1300 সামথিং।
এটাই আসলে কিন্তু আমি জাস্ট দুটো জায়গার কথা বললাম। আমি লাঞ্চের পর থেকে বলছি এই কারণে যে তারপরে তো আর বিকেল 5টার পরে তো আর কেউ নিশ্চয়ই ভোট দেয় নাই। 3900 সামথিং ভোটার, সেখানে আপনার 1312 জন ভোটার মানে ভোট কাস্ট হয়েছে, এটা আমি পেয়েছি। সেই ভোট শেষ পর্যন্ত আমরা দেখলাম যে 61% ভোট কাস্ট দেখানো হয়েছে। এবং আমার আসনে একটা বিশেষত্ব আছে, কারণ আমার আসনে মানে এটা বলতে হবে যে সেখানে আপনার আওয়ামী সমর্থক বেশি, সেখানে মানে এখনও সম্ভবত 75% প্লাস আসলে আওয়ামী সমর্থক। তো একটা বিষয় হয়েছে যে আমরা সেখানে আসলে আওয়ামী লীগের ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য, মানে যারা আওয়ামী লীগ সমর্থক তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেছে প্রত্যেকটা জায়গাতে আমরা যখন শেষ পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের লোকজনের কাছে, তখন তো বলছেন আসলে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে আসতেছে না বা আসে না, বা তাদেরকে আসলে আনা যায় না খুব বেশি মাত্রায়। তাহলে সেখানে ভাই 61% ভোট কিভাবে পড়ে? কিন্তু একটা বিষয় যে আমার যেখানে আমি 293 ভোট আমি জানি যে আমি 293 ভোট পেয়েছি, সেখানে যেহেতু ফাইনাল ডিক্লারেশন 4 আসলো, ওখানকার ওই ভোটটা যদি আসলে আমি 293 যদি আমি ফাইনাল ডিক্লারেশনে পেতাম, তারপরেও যে আমি আসলে ওই আসনে জিততে পারতাম, বিষয়টা তেমন না। ফলে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যেই ইরেগুলারিটিসগুলো আমার চোখে পড়েছে, তারপরেও এটা ফলাফলে কোনো প্রভাব ফেলতো সেটা আমি বলছি না। কিন্তু হতে পারে যিনি প্রথম হয়েছেন, যিনি দ্বিতীয় হয়েছেন আমার আসনে, তাদের মধ্যে যে ভোটের ব্যবধান, সেখানে কোনো ইম্প্যাক্ট পড়তে পারে। কারণ আমার এই ভোটটা নিশ্চিতভাবেই কোনো একটা বাক্সে তো গেছে। ফলে সেখানে কিন্তু একটা আমি হয়তো বা সেখানে মানে জয়ী হতে পারবো, এটা আমি বলবো। এই কারণে আমি হয়তো সেটা নিয়ে মাথাও ঘামাচ্ছি না। কিন্তু এটা ভোটের রেজাল্টে আমার জেতা না জেতার ক্ষেত্রে হয়তো কোনো প্রভাব ফেলছে না, কিন্তু আলটিমেটলি মানে যেখানে সেই রেজাল্টে হয়তো বা কোনো না কোনো প্রভাব হয়তো ফেলতো। তা আপনার বক্তব্য পরিষ্কার, আপনি যেটা বলেছেন এটা যদি মানে সত্যি হয়, তাহলে তো ধরেন আমরা যে সুষ্ঠু ভোটের কথা বলি, সেই জায়গায় আপনার এই আসনের ভোট নিয়ে বিতর্ক রয়ে গেছে এবং আলোচনা সমালোচনা করার সুযোগ রয়েছে। আপনার কাছে আবারও ফিরবো একটু। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনি ঢাকা 10 আসনে নির্বাচন করেছেন। এইবার নির্বাচন অন্তত আমরা এইটুকু বলতে পারি, আগের দুটো যে সংসদ নির্বাচন হয়েছে সেখানে রাতের বেলা রাতের ভোট মানে দিনের ভোট রাতে হয়ে গেছে, কখনো কখনো বাক্স ভরে রাখা হয়েছিল, সে বিষয়গুলো নিশ্চয়ই অনেকাংশেই কমে এসেছে। হয়তো কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। সবাই ফেসবুকে খুব লেখালেখি করছিল যে একটা ভালো ভোট হয়েছে, এবং সবার যেটা মানে কালির কথা বলছিল যে এবার ইউনূস গভর্নমেন্ট 1 নাম্বার কালিও ব্যবহার করেছে। আমরা ভোট দিয়েছি 3-4 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কালিটাও যায়নি। কি হলো, আসলেই কি 1 নাম্বার ভোট হয়েছে? আপনি যেটা বলেছিলেন যে কালির ব্যাপারে 100তে 100 খুব ভালো কালি দিয়েছে, আমার উঠে নাই। অনেক চেষ্টা করছি, সাবান দিচ্ছি, ভ্যাসলিন দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, কিন্তু কালি উঠানো যাচ্ছে না, চামড়া উঠে যাচ্ছে, কালি উঠছে না। তো এটা একটা ভালো জিনিস। বাট সাকিব ভাই যেটা বলেছেন, কিছু কিছু জিনিস আমার ভোট কেন্দ্র আমি খেয়াল করেছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢাকা 10-এর ভোটের রেজাল্টটা সবার পরে দেয়া হয়েছে। মানে এত সেন্টার একটা আসনের, মানে এটা তো রংপুর পীরগাছা একেবারে মানে পেরিফেরিতে না যে আপনার ওইখান থেকে আস্তে আস্তে সময় লেগেছে। ঢাকার মাঝের একটা আসনের ভোটের ফলাফল এত দেরিতে কেন আসলো? এবং আমরা নিজেরা প্রার্থীরা, আমার নির্বাচনী এজেন্ট গিয়েছিল সেগুনবাগিচাতে, মানে এদিকে কোনো জায়গায় অনেক জায়গায় আছে, আমি যেটা হলো আমি তো লাইভ করে বলেছি আমি কোনো পোলিং এজেন্ট দিব না। যেটা হলো যে ফার্স্ট অফ অল আমাদের পয়সা দিয়ে পোলিং এজেন্ট দেওয়ার মতো সক্ষমতা ছিল না। আরেকটা হলো যে আমাদের তো নির্বাচন কমিশনের একটা দেওয়া ছিল আর কি, লিমিট দেওয়া ছিল যে 38 লক্ষ টাকা খরচ করতে পারবো। তো আমি প্রত্যেকটা সেন্টারে মিনিমাম পোলিং এজেন্ট দিলে আমার 30 লক্ষ টাকা খরচ হয়। মিনিমাম মানে বলতে বোঝাচ্ছি 4টা কেন্দ্রে 4টা, মানে এক একটা সেন্টারে 4টা করে বুথ থাকে, বুথে 4 জন দিলে 30 লক্ষ টাকা খরচ হয় আর কি একদিনের জন্য। তা আমি মনে করেছি যে একদিনে যদি 30 লক্ষ টাকা খরচ করি তাহলে তো আমি আইন অমান্য করব। তো আমি এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করেছি যে তাহলে আমি আইনের মধ্যে থেকে কিভাবে পোলিং এজেন্ট দিতে পারি। ওনারা আমাকে কোনো সদুত্তর দিতে পারে না, আমিও পোলিং এজেন্ট দেইনি। এবং না দেওয়ার ফলে যেটা হয়েছে, কিছু কিছু জিনিস আমারও সাকিব ভাইয়ের সাথে মিলে যাচ্ছে যে আমরা হয়তো ওখানে আমাদের নির্বাচনী এজেন্ট যেটা মেইন এজেন্ট একজনকে দিয়েছি, তো সে ঘুরে ঘুরে বিভিন্ন সেন্টারে গিয়েছে। আমরা মাঝপথে ভোট দেখছি, যখন গণনা হচ্ছে তখন আমরা হয়তো দেখছি 200-র মতো গণনা হয়েছে, এবং মানে আমার আর কি 200 আসছে গণনার মধ্যে একটা কেন্দ্রে। এটা এখনো ফাইনাল হয় নাই, ফাইনালে হয়তো 200 ক্রস করবে, যেহেতু 200-র মতো এখানে আসছে। কিন্তু আমরা যখন লাস্ট রেজাল্ট শিট দেখলাম যে সেখানে হয়তো দেখা যাচ্ছে 30টা লেখা আছে। তো এখানে যেহেতু আমার পোলিং এজেন্ট ছিল না, এইখানে তো আমি এটাকে প্রশ্নবিদ্ধ করার মতো আমার কাছে মেন মাল মেটেরিয়ালও নেই।
তো কিন্তু আমাদেরকে সেটাই মেনে নিতে হয়েছে। এবং যেটা উনি বললেন যে আমার এমন পরিমাণ ভোট নেই যেটার জন্য আর কি আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, যে আমি জয়ী হয়ে যাব, কিন্তু এইটা তো কারো না কারো বাক্সে গিয়েছে, অথবা 2 জায়গায় ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে সমান সমান করে, এরকমও হতে পারে, আমরা জানি না, বাট এটা হয়েছে টু সাম এক্সটেন্ট। যারা ছোট দলের প্রার্থী, যারা স্বতন্ত্র প্রার্থী, আমার আসনে অন্তত আমি দেখেছি বিএনপি এবং জামাত ছাড়া কারো এজেন্ট ছিল না। আমি যে কয়টা কেন্দ্র ভিজিট করেছি, বিএনপি এবং জামাত ছাড়া কারো পোলিং এজেন্ট ছিল না। সুতরাং এই দুটো প্রার্থীদের ছাড়া অন্য কোনো প্রার্থীকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। আমাদের আশা ছিল যে এই গভর্নমেন্টের যে সিস্টেমটা আছে তারা প্রোটেকশনটা দিবে। তবে আপনি যেটা বলেছেন রাতের ভোট যেটা হয়নি, এটার জন্য কিন্তু সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিতে হবে। আমরা দেখেছি সেনাবাহিনী প্রচণ্ড ভালো অ্যাকশনে ছিল, যারা যে দল থেকেই চেষ্টা করছে সারা রাত মিলে কিন্তু খুব অ্যাকশনে একদম। এবং আমি নিজে এটা দেখেছি, আমি 4:30 বাজে যখন 4:28 হাজারীবাগে একটা কেন্দ্র থেকে বের হচ্ছিলাম লাস্ট কেন্দ্রটা ভিজিট করে, তখন আমি হঠাৎ করে দেখলাম, আমি সারাদিন যখন ঘুরেছি দুটো দলেরই আপনার টেবিল দিয়েছে একটু দূরে, দুটো দলেরই 15-20 জন করে করে লোক আছে টেবিলের সামনে স্লিপ দিচ্ছে। হঠাৎ করে আমি দেখলাম যে আপনার মানে কেন্দ্রের সামনে এক একটা দলের, বিশেষ করে জামাতের 150-200 জন করে লোক। তা আমার প্রথমে এটা আমি বুঝতে পারিনি কেন। আমি বললাম যে এখন তো ভোট শেষ, এত সারাদিন থাকলে না ওরা লোকজন নিয়ে আসে ভোট দিতে পারতো, এখন এত লোক এসে কি করবে, মানে আমার মাথাতেও কাজ করে না। সন্ধ্যার সময়, এটা সন্ধ্যার সময় 4:30। আচ্ছা, তো আমি 5:30 পর্যন্ত, যেহেতু আমার গাড়িটা এবং আমার নির্বাচন এজেন্টের গাড়িটা তো আমাদের অ্যালাউড ছিল, বাড়ি এমনিতে 4 চাকার বাহন তো অ্যালাউড ছিল না, বাট আমাদের তো স্পেশাল অ্যালাউন্স ছিল। তো আমরা গাড়ি দিয়ে, আমরা যেহেতু যে কয়টা কেন্দ্র ঘুরতে পারিনি, অ্যাটলিস্ট কেন্দ্রের বাইরে চক্কর দিয়েছি, যেহেতু যেতে পারিনি, অ্যাটলিস্ট দেখি কি পরিস্থিতি। আমি 5:30 পর্যন্ত, জ্যামও ছিল না, আমরা খুব অল্প সময়ের মধ্যে ঢাকা 10-এর অনেকগুলো আসন মানে কেন্দ্র ঘুরতে পেরেছি 5:30 পর্যন্ত। আমি যেটা দেখলাম যে 150-200 করে লোকজন জড়ো হচ্ছে এক একটা কেন্দ্রের বাইরে। তো এইটা আমি মানে আমার এজেন্টকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি কারণ, মানে কেন একটা 150-200 করে, এখন তো মানে আমার মাথায় ধরছিল না যে এখন তো ভোট শেষ, 150-200 লোক এসে করবেটা কি। বাট পরে যেটা হয়েছে, এটা কোনো মিডিয়া কাভারেজ আসে নাই, বাট আমরা তো ওখানে ছিলাম, আমরা দেখেছি যে প্রচণ্ড হট্টগোল করা হয়েছে। ভিতর থেকে এজেন্টরা বের হচ্ছিল না, মানে ভিতরে তো এক একটা দলের 4টা বুথ 5টা বুথ মিলায় 4জন-5জন করে এজেন্ট ছিল। নিয়ম হলো একজন এজেন্ট থাকবে আর সবাই বের হয়ে যাবে গণনার সময়, কিন্তু ওরা বেরোচ্ছিল না। তো এবং বাইরে থেকে যারা আছে তারা এটাকে হট্টগোল করে ওর ভিতরে থাকতে হবে এরকম একটা ব্যাপার। পরে একটা বিশাল সেনাবাহিনী অ্যাকশন হচ্ছিল রাতে 9টা-10টাও আমরা দেখছি, মানে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, যেহেতু আমরা রেজাল্ট শিট পাচ্ছি না কি কারণে, আমাদের নির্বাচনী এজেন্ট সে তো ঘুরছে রেজাল্ট শিটটা আনার জন্য, কারণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের যেহেতু এজেন্ট নেই আপনারা বিভিন্ন কেন্দ্রে যে রেজাল্ট শিটটা সাইন করে নিয়ে যাবেন। তা আমরা একটা রেজাল্ট শিটও পাচ্ছিলাম না, কেন্দ্রের সামনেই যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড সেনাবাহিনীর মাইর, একদম মানে দোনো দলকে সমানে মারছে। তো কেন এইখানে হলো এরা হট্টগোল করছে, কেন হট্টগোল করছে সেটাও আমরা বুঝিনি। এবং লাস্ট পর্যন্ত অনেক কেন্দ্রের মানে এই সিটটা কিন্তু নাই, এবং যেগুলি আছে সেইখানে প্রত্যেকটা সিটে কিন্তু পোলিং এজেন্টদের সাইন নাই অথবা প্রি সাইন। আমার শুধু দুটো কেন্দ্রে আমার 2 জন নারী কর্মী, ওনারা আমি বলেছি ভলেন্টিয়ারি যদি আপনারা যেতে চান যেতে পারেন, ভলেন্টিয়ার হিসেবে ওনারা 2 জন নারী কর্মী সারাদিন ছিলেন। তাদেরকে যেটা করা হয়েছে, তাদেরকে ভোট গণনার একটা মাঝ পর্যায়ে ভোট গণনা করার জন্য হঠাৎ করে নাকি দরজা আটকায় দেওয়া হলো। তখন একটা নারী বসে আছেন, দরজা আটকায় দিল, স্বভাবতে খুব ভয় পাবে, বাইরে হট্টগোল হচ্ছে, ওদের কাছে কোনো সেলফোন নাই, ওরা বুঝতে পারছে না কি হচ্ছে, কোনো খবর পাচ্ছে না। তো পরে ওইখানে ম্যাজিস্ট্রেট এসে বললো যে এখানে দরজা আটকানো কেন, খুলেন। তো ম্যাজিস্ট্রেট টুলাই দিয়ে গেল, বললো এখন গণনা করেন, এবং আপনার বডি ক্যামের লোক বডি ক্যামের পুলিশের লোক দিয়ে গেল, গণনা শুরু হলো। তার 1 ঘন্টা পরে হঠাৎ করে ওনাদেরকে বললো আপনারা পাশের রুমে যান, আমরা একটু আসতেছি। 15-20 মিনিট পাশের রুমে রেখে তাদেরকে বলা হলো এই শিটগুলো সাইন করেন। তো আমার একজন এজেন্ট বললো যে এখানে তো এখনো পুরো গণনা শেষ হয় নাই, একটা রুমের গণনা শেষ হয়েছে, তো ওটা সাইন করতে পারবো, কিন্তু আর 4টাকে আমরা সাইন করবো। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আবারও কথা বলবো। বিরতি নিয়ে এসে ফিরবো তাহসিন রিয়াজ আপনার কাছে, কিভাবে 200 ভোট কম হয়ে যায়, 300 ভোট 4টি হয়ে যায়, নিশ্চয়ই আপনার কি অবজারভেশন, আপনি যেহেতু 11 দলীয় জোটের অন্যতম শরিক, আপনার কাছ থেকেই শুনবো। দর্শক, আপনারা দেখছেন রিন প্রেজেন্টস ভোটের লড়াই, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি রেন প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। ভোট হয়ে গেছে কিন্তু লড়াইটা রয়ে গেছে, সেই আলোচনায় চলছিল স্টুডিওতে। ফিরতে চাই তাহসিন রিয়াদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনার কাছে যেমনটি বলছিলেন, সাকিব আনোয়ার বলছিলেন তিনি দেখেছেন 200 ভোট, পরে ওটা 4 ভোট হয়ে গেছে। ব্যারিস্টার নাসরিন সুলতানা বলছিলেন তিনি দেখছিলেন 300 ভোট, সেটাও কমে গেছে। কিভাবে হয় বা কিভাবে হলো? আমি সাকিব ভাই এবং মিলি আপাম দুজনের কথাই শুনছিলাম। আপনি যে প্রশ্নটা করেছেন আসলে এটার উত্তরটা আমার কাছে নাই। না, এটা নির্বাচন কমিশনের, কিন্তু আপনার অবজারভেশন শুনতে চাই। সেটাই আমি দিব, বাট এটার উত্তর কিন্তু কারো না কারো কাছে আছে। সো আমার কাছে মনে হয় যে এই রাইট পিপলদের কাছে এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করতে হবে, এই প্রশ্নটা কিন্তু জারি রাখাটা জরুরি। আমি আমার উত্তরটা দিব, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা জরুরি। এই জন্য এটা জরুরি, দেখেন আমরা যে গণঅভ্যুত্থান থেকে এসেছি, সেই গণঅভ্যুত্থান থেকে কারো ভোট 200 ভোট 4টা ভোটে গিয়ে রূপান্তর হবে, এই স্বপ্ন তো আমরা কেউ দেখি নাই। যারা শহীদ হলো, রক্ত ঝরালো, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে নির্বাচনটি সংগঠিত হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে মিলি আপাদের মতন প্রার্থীদের পোলিং এজেন্টকে তাড়াহুড়া করে সাইন করায়, রেজাল্ট সাইন করায় নেওয়া হবে, এই স্বপ্নটা বা এই আকাঙ্ক্ষা তো আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল না। এটা হচ্ছে মৌলিক জায়গা একদমই। এবং আপনি যেটি বলছেন, দেখেন আসলে আমরা আমি এই আলোচনাটাই এর আগেও করেছি, পুরো ইলেকশনটাকে আমরা যদি 3টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিপারেশন পার্ট, আরেকটা হচ্ছে এক্সিকিউশন পার্ট, আরেকটা হচ্ছে গণনার পার্ট। তো আপনি দেখবেন যে প্রিপারেশনের পার্ট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক। সব জায়গায় কেন্দ্রে বাক্স চলে গেছে, পিপল আর ভেরি রেডি। এবং ওই যে আপনি যেটা বলছিলেন যে কালি কিন্তু এখনও উঠে নাই। তো একজনের স্ট্যাটাস দেখছিলাম, তিনি স্ট্যাটাসে লিখেছেন যে এটা তো ইউনুস, তাকে সমালোচনা করা যায়, আমি জানি না ওয়ার্ডটা অফেন্সিভ হবে কিনা। তিনি লিখেছেন যে হাইরে শালা ইউনুস, কালিটাও আসল দিয়ে গেলি। তার আগ্রহের জায়গাটা হচ্ছে এরকম ছিল যে দিস ইজ হাউ পিপল বিলিভ অন ইউনুস, যে কালিটাও সে আসল দিয়ে গেছে। না, কারণ এটা তো একটা ধারাবাহিকতা আছে। আচ্ছা, যখন definitely ধারাবাহিকতা আছে। গভর্নমেন্ট এই ফর্ম করেছে, তারপর বলেছিল তারা এত বছর থাকবে, নির্বাচন দিবে না, Right. এই হবে না। নির্বাচনের 10-15 দিন আগেও আমরা যে টকশো করেছি, সেখানে প্রশ্ন আপনারা এই করেছি প্রশ্নগুলো যে আমাদের নির্বাচন কাছে হবে জিজ্ঞেস কিনা। করেছেন। একদম, Exactly. একদম। এবং আমি 4 দিন আগেও আমি একটা বড় চ্যানেলে আমি যখন টকশোতে গিয়েছি, আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই ইলেকশন হবে কিনা। তো দেখেন আমরা যারা পলিটিক্স করি, উই আর নোয়িং, ইভেন সাকিব ভাইয়ের সাথে আপনার এই সেটে বসে এই ডিসকাশন হচ্ছিল, উই আর নোয়িং যে ইলেকশনটা হচ্ছে। এখন দেখেন যে প্রসঙ্গটা এসছে, আমি যেই প্রিপারেশন পার্টটা বললাম, এবং এক্সিকিউশনের দিন দেখেন পুরো এক্সিকিউশনটা ডান বাই সেনাবাহিনী, এবং দে প্লেড আ ভেরি ভাইটাল রোল একদম প্রত্যেকটা জায়গায়। এবং যেভাবে করে তারা সর্বোচ্চ প্রচেষ্টা তারা করেছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের রেপুটেশন রিফর্ম করার একটা এজেন্ডা হিসাবে তারা এটাকে গ্রহণ করেছে, এবং তারা সেটা করেছে। আনফর্চুনেটলি কী হয়েছে খেয়াল করে দেখেন, ইলেকশন হয়ে গেছে 2টা পার্ট, যদি বলি 3টা পার্টের, প্রিপারেশন পার্ট ওয়াজ গুড, এক্সিকিউশন পার্ট ওয়াজ গুড। আমরা কিন্তু দিনের বেলা ঝকঝকে আলোতে খুব চমৎকার একটা ইলেকশনই দেখলাম, কিন্তু যেই আধার নেমে এলো, যেই সূর্যটা আমাদের কাছ থেকে একটু দূরে সরে গেল, সেই আধারে কিন্তু আসলে পুরো ভোটের উপরেই আধারটা নেমে এলো। এবং আপনি দেখেন ঢাকা 8-এ কি হলো। ঢাকা 8-এ আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে ছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারির কেন্দ্রের ভেতরে আমরা দেখলাম সেখানে তার অপোজিশন পক্ষের যিনি ক্যান্ডিডেট ছিল, তার ওয়াইফ সেখানে প্রবেশ করেছে। এবং বাতিল ভোট, যেই ভোট কোনো ক্রমে ইউ ক্যান নট কাউন্ট। এখন আমি আপনি বললে তো এটা কাউন্ট করবেন বা করবেন না, এটা বিধিসিদ্ধ হবে না। আমি আপনি হু আর উই ইভেন, আপনাকে দেখতে হবে যে তাহলে আপনার দেখেন আর আরপিও দেখেন, আপনি দেখেন ইলেকশন কমিশনের কমিউনিকেশনসগুলো কী কী দেওয়া হয়েছে, ওই কমিউনিকেশন অনুযায়ী ওই ভোটগুলো আপনি কাউন্ট করতে পারেন না। বাট আমরা দেখলাম সেগুলোকে রীতিমতন জোরপূর্বক খাটিয়ে সেই ভোট কাউন্টটা করা হলো। সেম গোস টু ঢাকা 13, আমরা দেখলাম একজন জিতে গেছে, তারপর দেখলাম আরেকজন জিতে গেছে। সেম গোস টু ঢাকা 15, আমরা শুনলাম যে একজন জিতে গেছে, তারপর হুট করে আবার প্রার্থী ঘোষণা দিল আমি জিতে গেছি। কমপ্লিট সারপ্রাইজিং। হ্যাঁ, মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়া দুই জায়গায়। হোয়াট মিডিয়া ডিড, কমপ্লিট ব্ল্যাকআউট। আমি জানি না, আমি মিডিয়াতেও দাঁড়ায় বলতেছি কিভাবে হলো খেয়াল করে দেখেন। সেখানে সবগুলো মিডিয়ার স্ক্রিনে দেখানো হচ্ছে 11 দলের প্রার্থীগুলোকে একদম ছোট করে, দে আর ক্রিয়েটিং এ সাইকোলজিক্যাল প্রেশার। দেখাচ্ছে 11, 12 আসন, 13 আসন মাত্র। অন্যদিকে বাকি যে অপোজিশন পার্টি আছে তাদেরগুলো দেখানো হচ্ছে বড় সংখ্যায়। অথচ সিমিলার ভাবে 11 দল জোট থেকে যে কাউন্টিংটা হচ্ছে সেটাও লাইভ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে আমরা দেখছি ভিন্ন চিত্র। কাজেই দেখেন ওই যে তৃতীয় পার্টটা, ওই তৃতীয় পার্টটা না, এটা আমি আপনি সাকিব আনোয়ার ভাইদের কাজ না আসলে। ওইটা যারা ভালো মানের ইঞ্জিনিয়ার, যারা অনেক ভালো অঙ্ক কষতে জানেন, যাদের ক্যাপাসিটি অনেক ভালো, যারা হুট করে 5-7 যোগ করার পর
হঠাৎ করে এটা কিভাবে 10 হয়ে যায় এটা করতে পারেন, কিভাবে 54 আগে 4 বসায় দেওয়া যায় সেটা করতে পারেন। এটা আসলে তাদের কাজ ছিল, এটা আমাদের কাজ ছিল না। আমরা ভাই সরল সোজা মানুষ, তো আমরা ভোট টোট দিয়ে সবাই বাসায় চলে গেছি। সাকিব ভাই নিঃসন্দেহে চিন্তা করছেন যে ওয়াও ফ্যান্টাস্টিক ভোট, কি চমৎকার একটা ভোট আমাদেরকে উপহার দেওয়া হলো, লোকজনকে ডাকছেন, মিষ্টি টিষ্টি হয়তো খাওয়াইছেন, যে আলহামদুলিল্লাহ ভাই না জিতি, কিন্তু যেই ভোটটা পাইছি এটা তো জনগণের রায়। এখন এই যে আত্মতৃপ্তিতে নিয়ে উনি চলে গেছেন, কিন্তু আনফর্চুনেটলি ওই রাতের আধারে সেই ইঞ্জিনিয়ারদের খেলা তখন আবার শুরু হয়েছে, এবং খেলার রেজাল্টটা তো আমরা পরবর্তীতে জেনেছি। দেখেন ইতিমধ্যে 11 দলীয় জোট 30টা আসনকে কেন্দ্র করে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে, এবং খুবই সারপ্রাইজিংলি এমন আচরণ, মানে আমি জানি না, রাতের 3টার দিকে শুনি যে ভোট কেন্দ্রে বিরাট মব সৃষ্টি করা হয়েছে, এবং বিরাট মব সৃষ্টি করার মাধ্যমে সেখানে ভোটের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন, আপনি বলতে পারেন যে আচ্ছা তার মানে কি এমন হতো যে এখানে 11 দলীয় জোট জিতে যেত? আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি সেটা বলতে, আপনি দেখেন আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী কতগুলো আসনকে হচ্ছে মানে কোর করে হচ্ছে আপনি ইলেকশন কমিশন হয়েছে 30টা আসন। তার মানে ইলেকশন যারা, ওই যে বললাম যারা অঙ্ক ভালো কষে, তারা কিন্তু আসলে সবসময় 300 আসন নিয়ে অঙ্ক কষে না, এরা কিন্তু সিগনিফিক্যান্ট 8টা 10টা 15টা 20টা 25টা 30টা আসন নিয়ে অঙ্ক কষে। আপনি 2008-এর ইলেকশন, আমরা অনেক ছোট ছিলাম, বাট আমরা তো বইপত্রে বিভিন্ন ধরনের আর্টিকেলে বিভিন্ন ধরনের কলাম আমরা তো কিছুটা হলেও পড়াশোনা করি। কাজে দেখেন ওই ইলেকশনটা আপনি দেখবেন, ওই ইলেকশনে বিএনপির আক্ষেপগুলো ওই সময় পেপার পত্রিকা খুলে দেখেন, এরকমই ছিল আক্ষেপ। হায় 5 ভোটে আমাকে হারিয়ে দেওয়া হলো, হায় 7 ভোটে আমাকে হারিয়ে দেওয়া হলো। আপনি ম্যাক্সিমাম আসনে দেখেন ব্যবধান কি, 4000 ভোট, 2000 ভোট, 1500 ভোট, আবার কিছু আসনে 100-200 নিচে হচ্ছে ভোটে ব্যবধানগুলো কিন্তু করা হয়েছে। কাজে দেখেন, আমার কাছে মনে হয় যেই করেছে এটা একটা কলঙ্ক, যেই করেছে, আপনি যে এত পবিত্র একটা কালি আপনি আঙ্গুলে লাগিয়েছেন ভাই, এটা অনেকের রক্তের রং কিন্তু আমরা আঙ্গুলে লাগিয়েছি। এই রক্তের রং আমরা আঙ্গুলে লাগিয়ে যেই কলঙ্ক আমরা জাতিকে উপহার দিলাম, আমি জানি না জাতি এটার বিপরীতে আপনাদেরকে কি উপহার দিবে। কাজে ওই উপহারটা পাওয়ার জন্য ইউ হ্যাভ টু ওয়েট। এবং একটা জিনিস আপনি জাস্ট সাকিব ভাই, আপনি একটা জিনিস ধরে রাখেন, যে মানুষ কিন্তু জবাব দেয়, মানুষের জবাব দিতে হয়তো একটু সময় নেয়, মানুষ হয়তো একটু ক্যালকুলেট করে, মানুষ হয়তো একটু ধৈর্য ধরে, মানুষ হয়তো আরেকটু দেখে। কাজে দেখেন, আমরা তাদেরকে শুভকামনা জানাইতে চাই, তারা সরকার গঠন করছেন, নতুন প্রধানমন্ত্রী এসছেন কালকে, একেবারে অবভিয়াসলি এটা ইট শুড বি অ্যাড্রেসড। কালকে তিনি 3 প্রার্থীর বাসায় গিয়েছেন যারা হেরে গিয়েছেন নির্বাচনে। বিগত 54 বছরের রাজনীতি ইতিহাস বাংলাদেশের ছিল না। কাজে এগুলোকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমি বারবার বলেছি, আমি একাধিক জায়গায় এটা আলোচনা করতে গিয়ে বলেছি, লাস্ট লাইনটা বলছি, সেটা হচ্ছে দেখেন, আমরা সমালোচক হব, আমরা সর্বোচ্চ প্রকার আমরা সমালোচনা করব, আমরা তাদেরকে শব্দের আঘাতে তাদেরকে জর্জরিত করব, কিন্তু আমরা কিন্তু এই সরকারকে সহযোগিতাও করতে চাই, আমরা তাদের শত্রু না। কিন্তু তারা যদি বিপরীত পক্ষ বানিয়ে আমাদের সমর্থকদের ঘরবাড়ি পোড়ায়, তারা যদি বিপরীত পক্ষ বানিয়ে আমাদের সমর্থকদেরকে আমাদের পক্ষে ভোট দেওয়ার কারণে আঘাত করে, এই আঘাতের জবাব কিন্তু 5 আগস্টে যেভাবে হয়েছে সেটার বিপরীতভাবেই কিন্তু তারা এই জবাবটা পেয়ে যাবে। তবে আমাদেরকে সমালোচক থেকে আমাদেরকে কিন্তু প্রতিবাদী আপনারা বানায় না, এই মেসেজটা আমরা দিতে চাইবো। অনেক ধন্যবাদ তাহসিন রিয়াজ, আপনার কাছে হয়তো আবারও ফিরবো শেষ পার্টে ছায়া মন্ত্রিসভা নিয়ে আপনারা কি ধরনের প্ল্যান করছেন সেটা নিয়েই একটু যেতে চাই। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যে আলোচনাটা যেতে চাই, আপনি যে দলের হয়ে প্রার্থী হয়েছেন এবি পার্টি, এই এবি পার্টি 11 দলীয় জোটের অংশ, এবং আপনারা বোধহয় 3টি সিটে সমঝোতা করেছেন, এছাড়াও বিভিন্ন আসনে আপনাদের প্রার্থী ছিল। তাহলে কি আদৌ সমঝোতা হলো, নাকি আপনারা দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা করলেন, নাকি বিদ্রোহী হলেন? এটা মানে এক ধরনের বিদ্রোহই তো বলা যায়। আমরা যখন দলের মধ্যে আমরা মনে করেছি যে এই যে আমরা তো একটা সেন্ট্রিস্ট পলিটিক্সে বিশ্বাসী, তো সেন্ট্রিস্ট পলিটিক্সটা তো যা আমরা যখন দেশের মানুষকে গত 5.5 বছর 6 বছর ধরে একটা মধ্যম পন্থা পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, সবাইকে নিয়ে পলিটিক্স, পলিসি বেস পলিটিক্স নিয়ে কথা বলে আপনি যখন এমন একটা জায়গায় আমাদের দলকে ঢুকিয়ে ফেলা হয় যেখানে আসলে এই সেন্ট্রিস্ট মধ্যম পন্থা ইনক্লুসিভ তারপর সবাইকে নিয়ে পলিসি বেসড আসলে থাকে না, তখন কিন্তু আমাদের দলের তো আর কিছু থাকে না। আপনার তো দল আগে তো আপনার মানে মানুষ বলে না নিজের আগে দল, দলের আগে দেশ, তো দেশে আমাদের ওই দলটা তো আর থাকে না। তো আমরা বলেছিলাম যে আমরা মনে করি যে এই ডিসিশনটা ভুল, এবং যেসব যারা আমরা মনে করেছি ভুল যে এই জোটে যাওয়াটা আমাদের জন্য একটা রং ডিসিশন, এবং আদতে আমাদের দল সারভাইভ করার একটা প্রশ্ন চলে আসবে এই জোটের ভিতর ঢোকার কারণে, তারা আমরা কিন্তু
জোটের নির্বাচন বাইরে থেকে যে নির্বাচনটা করেছি। করেছেন। জি। জোটের বাইরে গিয়ে আমরা নির্বাচন জানি করেছেন, আমরা কিন্তু যে- এবি পার্টির হয়ে নির্বাচন করেছেন। বিকজ দলটা তো আমি নিজে গড়ে তুলেছি, দল তো আর ফেলে দিই নাই। তো আমরা তো আমাদের চেষ্টা থাকবে দলকে আবার যদি আমরা পুনর্জাগ্রত করতে পারি, আমরা যেখানে গিয়েছে যে রং ডিসিশনটা হয়েছে সেখান থেকে যদি বের করে আনতে পারি, তাহলে দল যদি টিকাতে পারি করব, এটা শেষ পর্যন্ত চেষ্টা করবো। আর যদি মনে করি যে না আমাদের আর মধ্যম পন্থার যে রাজনীতি আমরা করতে চাচ্ছি সেটা এখানে আর সম্ভব না, কতদূর পর্যন্ত আমরা যে ফাইট করব, ফাইটের তো একটা শেষ আছে, তাহলে হয়তো আমাদেরকে যে কোনো একটা পথ তো জয়ী হবে। আমার একটা প্রশ্ন আছে, এটা কি দলের মধ্যে আপনাদের সমঝোতার বোঝাপড়া হয়েছে, নাকি আপনারা দলকে না জানিয়ে দেন? আপনি এখানে নির্বাচন করেছেন, আপনাদের কুমিল্লা তো ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া নির্বাচন এটা করেছেন। তো দলকে না জানিয়ে করার মতো তো কিছু না, তাই না? দল যে জানে না এরকম তো না, না। জানে না, আমি বলেছি যে দলের ভেতরে সমঝোতা হয়েছে কিনা, যে আমরা 3 আসনে জোটের সাথে নির্বাচন করছি, তোমরা তাহলে নির্বাচন করো, আমরা কিছু বলবো না, তাই কি? মানে ওরকমই অনেকটা। আচ্ছা, তাহলে তো অনেকটা মানে না, এরকম জিনিসটা ছিল কি, মৌন আমরা সম্মতি ছিল। না, মৌন সম্মতি ছিল, কারণ আমরা বলেছি যে আপনারা যদি মনে করেন আমাদের সিদ্ধান্ত ভুল, তাহলে গণতান্ত্রিক উপায়ে আমাদের সবাইকে বহিষ্কার করা উচিত। কিন্তু আমাদেরকে যেহেতু পার্টির চেয়ারম্যানকে বলেছে। হ্যাঁ, চেয়ারম্যানকে বলেছি, যেহেতু বহিষ্কার করা হয়নি, তাহলে কি মানে রেজাল্টটা কি দাঁড়ায়? তার মানে চেয়ারম্যান মনে করেছে যে ঠিক আছে, ওনারা ছোট নির্বাচন। দলের এই এক সুবিধা আছে। ঠিক আছে, আমি একটু না, আমি একটু যদি please. ছায়া মন্ত্রিসভাটা নিয়ে কথা বলছিলেন ওনাদের সাথে, আমি ওনাকে প্রশ্ন করবো আর কি, আপনি হ্যাঁ, বলতে ছায়া পারেন। মন্ত্রিসভাটা আমরা সবার প্রথমে, আমাদের কিন্তু শ্যাডো অ্যাফেয়ার্স ক্যাবিনেট অলরেডি আছে এবং এটা নিয়ে আমরা গত 2-2.5 বছর ধরে কাজ করছি এবং ইট ইজ আ ফ্যান্টাস্টিক প্ল্যান, ওয়েস্টমিনস্টার স্টাইল। বাট এটা যদি প্রপারলি আমরা যদি এক্সিকিউট করতে পারি, এবং এইখানে আমি আরও মানে আমি তো আগের বার আমার এক্সপিরিয়েন্স বলেছি ভোট নিয়ে, বাট আরেকটা ব্যাপার বলবো যে এইখানে কিন্তু মব যেটাকে বলা হচ্ছে, মব কিন্তু একটা পার্টিকুলার দল করেনি, দোনো দলই বড় দলই করেছে। কারণ দোনো দলই মনে করেছে মব করলে, কারণ আমি সেন্ট্রাল পয়েন্ট থেকে আমাকে বলতে হবে, আমি যদি একজন নাগরিক হিসেবে বলি, দুই দলই মনে করেছে যে কিছু কিছু জায়গায় মানে মানে বিভিন্ন জায়গায় আর কি, এই জায়গায় মনে করেছে, এই দলটা মনে করেছে যে মব করলে তাদের পক্ষে নিয়ে আসা যাবে, আরেকটা আসনে ওই দল মনে করেছে মব করলে নিয়ে আসা যাবে। কারণ কি, বাংলাদেশে এটা একটা মানে এস্টাবলিশ পদ্ধতি, মব করলে আনা যায়, এটা চেষ্টা করেছে, এটা সত্যি কথা, কিন্তু এই চেষ্টাটা খুবই ব্যাড এক্সাম্পল। এবং আমি আরেকটা ব্যাপার বলবো, যদিও আমার দল এটার ভিতরে এখনো অন্তর্ভুক্ত, বাট বাংলাদেশের মানুষ এখন কিন্তু একটা লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে, একটা মানে আন্দোলন, মানে গণ অভ্যুত্থান, তারপরে আপনার 1.5 বছরে যে বিভিন্ন ছোট ছোট আন্দোলন, তারপর একটা ইলেকশন, মানুষ এখন একটা স্টেবিলিটি চায়, কান্ট্রিকে একটা স্টেবল অবস্থায় দেখতে চায়। এই সময় আপনি শপথের আগে বিভিন্ন ধরনের আন্দোলন, আমার মনে হয় এইটার থেকে যেটা সবচেয়ে বেস্ট ওয়ে হবে, যদি ওয়েস্টমিনস্টার পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হলো খুব স্ট্রং অপোজিশন পার্লামেন্টে যাওয়া এবং লজিক্যালি স্ট্রংলি, এই যেমন ধরেন 30টা আসনের কথা উনি বললেন, এটার পক্ষে বিভিন্ন আপনার যে যুক্তিতর্ক এবং আপনাদের প্রমাণটা আছে, কারণ ওনারা বড় দল, ওটা অ্যাপিল করাটা ওনাদের জন্য ইজি, প্রমাণটা দিয়ে ইসিতে বসে কাজ করা উচিত। এইটা নিয়ে আপনার রাস্তাঘাট আটকে দিলে মানুষ আরো বিতশ্রদ্ধ হয়ে যাবে। তার মানে আপনি চান না আর জনদুর্ভোগ হোক, যেটাই হোক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হোক। আমি আপনার কাছে আবারও পরের পার্টে ফিরবো, একটু সাকিব আনোয়ারের কাছে যেতে চাই। সাকিব আনোয়ার, আপনার দলের যিনি প্রধান মাহমুদুর রহমান মান্না, ওনার ঋণ খেলাপের কারণে নির্বাচনটা আটকেই গিয়েছিল, পরে আদালতের মাধ্যমে উনি আবার নির্বাচন করতে পারেন। এবার যে সংসদ হচ্ছে, মানে বিএনপি যে 212 আসনে জয়লাভ করার পর যে সংসদ হচ্ছে এবং অন্য বিরোধী দল, সব মিলে 11,356 কোটি টাকা ঋণ দাঁড়াচ্ছে এমপিদের, যারা আগামীর সংসদে যাচ্ছে। বিগত 4 সংসদের মধ্যে এটাই সর্বোচ্চ। কেমন সংসদ পাচ্ছি তাহলে আমরা? মান্না ভাইয়ের কথা প্রথমে বলি। মান্না ভাইয়ের যেটা 38 কোটি টাকার যে ঋণের বিষয়টা, এটা নিয়ে আমি আপনার এই প্রোগ্রামে আমরা প্রথম লড়াইতে আমি কথা বলেছিলাম প্রথম রাউন্ডে। হ্যাঁ, তো ওখানে বিষয়টা হলো যে প্রতিষ্ঠানের ঋণ, ওই প্রতিষ্ঠানে মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের শাসনামলে ঢুকতেই পারেন নাই, এবং এই কারণে যারা সেখানে আসলে দখলটা নিয়েছিলেন, যারা সেটা চালাতেন, তারা ওই ঋণটা আর পরিশোধ করেননি, কিন্তু মাহমুদুর রহমান মান্না সেখানে ঢুকতেও পারেননি। ফলে যারা ওটা দখলে ছিলেন তারা প্রফিটটা নিয়ে গেছেন, কিন্তু ঋণ পরিশোধ করেননি। এই কারণে মানে 5 আগস্ট পরবর্তী সময় যখন আবার তারা পালিয়ে গেলেন এবং মাহমুদুর রহমান মান্না যখন সেখানে গেলেন, তখন দেখলেন যে এই ঋণটা সুদে আসলে 38 কোটি টাকা হয়ে গেছে। কিন্তু এখানে আসলে তার কিছুই করার নাই, কারণ 2013-14 সালের পর থেকে তিনি আর ওখানে ঢুকতে পারেন নাই।
এটা নিয়ে যখন তিনি বাংলাদেশ ব্যাংকে গেছেন, বাংলাদেশ ব্যাংক তখন রিশিডিউল করার একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে বলেছে এবং তারপর ব্যাংকের মাধ্যমে এটা করা হয়েছিল। কিন্তু তারপর রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত ওনাকে যাতে আটকে রাখা যায় সেই চেষ্টাটা হয়েছে। যে মবের কথা বলছিলেন মিলিয়াপা, সেটা মানে এক ধরনের আদালতে আমরা মব দেখেছি। আমি নিজে আসলে এটা নিয়ে ফাইট করেছি, তো আমি আদালতে যখন গেছি সেখানে আপনার আইনজীবীদের একটা মব ক্রিয়েট করা হয়েছে, এমন একটা অবস্থা হয়েছে। আবার মাহমুদুর মান্নার যখন প্রার্থিতা ওই যে আপনার বৈধতা ব্যাপার নিয়ে যখন প্রথমে চ্যালেঞ্জ আসলো, তখন আমরা যখন ওখানে গেছি তখনও সেখানে আমি প্রতিনিধি হিসেবে গেছিলাম, আমি কথা বলেছি সেখানে, যদিও মাহমুদুর মান্নার পরে সেটা বৈধ হয়েছে প্রার্থিতা। কিন্তু সেখানে যখন আমরা গেলাম যাচাই বাছাইয়ের, সেখানেও একটা মানে আইনজীবীদের একটা মব তৈরি করা হয়েছে। বগুড়াতে ঢাকায় সুপ্রিম কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। এখান থেকে অ্যাটর্নি সম্ভবত সহকারী অ্যাটর্নি জেনারেল একজনকে নিয়ে যাওয়া হয়েছে। মানে এই কাজগুলো করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যুক্ত করতে চাচ্ছিলাম। মানে সাকিব ভাই, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে আমরা তো জানি যে এখন আইন মানে অঙ্গনে মানে আওয়ামী লীগের যে গ্রুপ অফ পিপল যারা কাজ করতেন তাদের একটা অ্যাবসেন্স আছে। তাহলে এই মবটা আসলে কারা সৃষ্টি করেছেন, একটু স্পেসিফিক ভাবে বলার সুযোগ আছে কিনা? ও হ্যাঁ, না মানে কোন দলের পক্ষ থেকে এই মবটা? বিষয়টা তো এমন না যে ধরেন আপনার মানে আদালত কোনো একটা কিছুতে হস্তক্ষেপ করেছে। আদালত তো শেষ পর্যন্ত মাহমুদুর মান্নার পক্ষে রায় দিয়েছিল বলেই তো উনি ইলেকশনটা করতে পারলেন। শেষ পর্যন্ত আমরা কিন্তু মানে বিষয়টা হলো কি, আদালত একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। আপনার ধরেন আপনি আপনার পক্ষে রায় পেলেন, তারপর তার এগেনস্টে আবার আপনি আরেকটা কোর্টে আবার দাঁড়াতে পারেন। ফলে আমরা এই প্রসেসে যেতে যেতে শেষ পর্যন্ত চেম্বার জজ আদালত থেকে আমরা একদম 29 তারিখে আমরা ফাইনাল রাইটটা পেয়েছি। আমাদের যেটি প্রশ্ন সেটি হচ্ছে, ফলে আদালত কিন্তু তাদের এই আইনজীবীরা কোনো দলের কিনা এই বিষয়টা মানে দলের না হলে মব করার কথা নাই। আইনজীবীদেরা তো আসলে দলের বিষয় না, আইনজীবীদেরকে তো আসলে হায়ার করি আমরা। ধরেন আমি আপনার এগেনস্টে কোনো একটা মামলা করব, এমনও হতে পারে যে মানে এখানে পক্ষ দুটো, আমি আর তাহসিন রিয়াজ। তো তাহসিন রিয়াজ মানে আপনি আইনজীবী, তাহসিন রিয়াজ আপনার কাছে গেল, আপনাকে যে পেমেন্টটা সে করতে চাইলো তার থেকে বেশি আমি করবো, ফলে আপনি হয়তো আমাকে সার্ভ করবেন। আইনজীবীদের ব্যাপারটা তো এমনই, আলটিমেটলি ব্যাপারটা তো তাই। মানে এটা তো একটা মানে প্রফেশন, ফলে তারা তাদের প্রফেশনের জায়গা থেকে হ্যাঁ, কিন্তু তাদেরকে মানে নিয়ে যাওয়া হয়েছে আসলে একভাবে যে যাতে সেখানে আসলে ওই মানে একটা প্রেশার ক্রিয়েট করা যায়। এটা হয় যে আমরা যেমন এই গ্রামে মারামারি করার সময় লোকজন অনেক ভাড়া করে নিয়ে আসে, এরকম আইনজীবীও ভাড়া করে নিয়ে যায়। ব্যাপারটা ওরকম। আমি কারা ভাড়া করে নিয়ে গেছে। এখন তো আর ওই ভয়ের সংস্কৃতি থাকার কথা না। আমরা মুখ বুঝে না থেকে মুখ স্পষ্ট করে হয়তো বলতেই পারি। আমি আপনার এই সিগনিফিক্যান্ট প্রশ্নের উত্তর চাইব। 11,356 কোটি টাকা ঋণ নিয়ে এমপিরা আসছে আগামীকাল শপথ নিয়ে, এটার উত্তর চাইব, কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। দর্শক, আপনারা দেখছেন ঋণ প্রেজেন্টস ভোটের লড়াই, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নতুন ঋণ, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ঋণ প্রেজেন্টস ভোটের লড়াইয়ে। ভোটের লড়াই শেষ হলেও আমাদের এখানে আলোচনার লড়াই জমে উঠেছে। স্টুডিওতে অতিথিরা রয়েছেন। সাকিব আনোয়ার, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে শুনছিলাম, আমি একদম সুনির্দিষ্ট করতে জানতে চাই যে কেমন হচ্ছে এই সংসদ, যেখানে 11,356 কোটি টাকা ঋণ নিয়ে এমপিরা আসছেন এবং তারাই আমাদের সেবা করবেন বা আইন প্রণয়ন করবেন। মানে আমরা যদি আসলে এক্সপেক্ট করি না যে রাতারাতি একটা অসাধারণ পার্লামেন্ট আমরা আসলে পাবো, তাহলে আসলে এটা ভুল হবে। রাতারাতি না পেলেও সাকিব আনোয়ার 24-এর পরে তো পেতে চাই। হ্যাঁ, আমরা রাতারাতি না, এই জার্নিটা তো অনেক বড়। 71-এর পর থেকে আজকে এই 26 অনেক বছর হয়েছে, তো এরপরও কি আমরা রাতারাতি চাইবো? ওই জায়গাতে আসি। সেটা হলো যে ধরেন আমাদেরকে এখনো ভোটারদেরকে এডুকেট করতে হবে। কোন জায়গায়? একজন ভালো প্রার্থী যিনি ভালো মানুষ, আরেকজন মানুষ হিসেবে ভালো না, ভোটার জানে, কিন্তু তার মার্কা ভালো মার্কা মানে বড় দলের মার্কা। তো ভোটার চিন্তা করে যে এই ভালো মানুষটাকে ভোট দিতাম আমি, কিন্তু এ তো জিতবে না, ফলে আমি আমার ভোটটা নষ্ট করব না। সে ভোটটা নষ্ট না করার জন্য নষ্ট মানুষকে ভোট দেয়, যাতে তার ভোটটা নষ্ট না হয়। ভালো মানুষকে ভোট দিলে সে যেহেতু জিতবে না, ফলে তার ভোটটা নষ্ট হচ্ছে। ব্যক্তি গুরুত্বপূর্ণ না, দল এবং মার্কা গুরুত্বপূর্ণ। এই যে জায়গাটা, এই জায়গা নিয়ে আসলে আমাদেরকে আসলে কাজ করতে হবে। তাহলে আসলে এই যে সংস্কৃতির কথা বললেন না, এই জায়গাতে আমরা বের হইতে পারবো। এখন শুধুমাত্র তো আপনার ঋণ খেলাপির বিষয় না, আপনার ধরেন বিভিন্ন জায়গায় নমিনেশন যারা পেয়েছেন, বিভিন্ন জায়গায় মানে ওখানকার মানে গত 1.5 বছরে
যারা সবচেয়ে বেশি ওখানকার মানুষকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, যারা সবচেয়ে বেশি চাঁদাবাজি করেছেন, এমন মানুষরা তো সেখান থেকে নমিনেশন পেয়েছেন। ধরেন আবার যদি আমি ইসলামী দলের কথা বলি, কোনো একজন নানানভাবে ধরেন ইসলামের বিরুদ্ধে নানান ধরনের ফতোয়া তিনি দিয়েছেন, এমন এমন ফতোয়া যে ফতোয়া দিয়ে আসলে যাই হোক নাউজুবিল্লাহ কথা বলাও যাবে না, তারাও তো নমিনেশন পাইছেন। ফলে বিষয়টা হচ্ছে যে সবাই আসলে মানে নির্বাচন তো প্রতিযোগিতামূলক বিষয়, এখানে আসলে জেতার জন্য যেটা করা দরকার সেই কাজগুলো করছেন। এই কারণে পার্লামেন্টের চেহারায় আসলে যে খুব বেশি মাত্রায় পরিবর্তন আসবে ব্যাপারটা সেরকম না। কিন্তু আমরা যদি জায়গাগুলোতে গার্ড করার জন্য গত 1.5 বছর অনেকগুলো প্রসেসের ভেতর দিয়ে গেছি, ওই প্রসেসগুলো যদি আসলে আমরা সত্যিকার অর্থে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো বা সামনের দিনে আমরা এই জায়গাগুলো গার্ড করতে পারবো। আর আস্তে আস্তে আমাদেরকে না ভোটারদেরকেও এডুকেট করার জায়গাটাতে আসলে আমাদেরকে যেতে হবে। আর একটা কথা একটু আমি বলবো, একটু সময় দিবেন প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এই যে মানে স্বার্থ সংরক্ষণের কথা বলছি, ভোটার, দেশের জনগণ কে কি পাবে, নানান কথা। একটা পক্ষের কথা আমি বলি, বিষয়টা হলো ধরেন 24-এর অভ্যুত্থানে আওয়ামী লীগের যারা ছিলেন, যারা এতগুলো বছর ধরে ক্ষমতা দখল করেছিলেন, তারা নানানভাবে মানুষের উপর অত্যাচার করেছেন, দেশকে ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, লুটপাট করেছেন, ওকে, তারপর অভ্যুত্থানটা হয়েছে। কিন্তু আমি এই ভোটটা করতে গিয়ে একটা ডিফারেন্ট সিনারি দেখলাম, এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। সেটা হলো আওয়ামী লীগের মানুষ, মানে আওয়ামী লীগকে সমর্থন করে এমন মানুষ, সেই লোকটা না মানে আওয়ামী লীগকে যে সমর্থন করে, মানে এটা কেন করে আসলে সে নিজেও জানে না। মানে বাস্তবতা হচ্ছে এরকম, ধরেন একটা মানুষ যে সারাদিন মানে খেতে কাজ করে, কৃষক, কিংবা একজন নিজের ক্ষেত নাই সে কামলা দেয়, সেই লোকটাও আপনার আমি দেখেছি, আমার আসনে আমি এই ভোট করতে গিয়ে দেখেছি যে সে মানুষটা ফিরে আসছে, তারপরে যখন সে চায়ের দোকানে বসছে, আমি যখন তার কাছে গেছি, সে মানে নৌকা মার্কা নাই বলে সে একটু হতাশ, এবং সে মনে করে যে আওয়ামী লীগকে সে ভোটটা দিতে চায়। কিন্তু আমি জানি যে এই মানুষটার মানে আমি দেখলে ভাই, মানুষ দেখলে তো বোঝা যায়, পা ফাটা, হাত টাত ফাটা, মানে আপনি বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তো এই মানুষটা কোনোভাবেই আসলে ওই 15.5 বছরের সুবিধাভোগী না, কোনোভাবেই না। কিন্তু সামহাও হয়তো তার বাবা, তার দাদা মানে একটা সময় ভোট দিয়ে আসতেছে, এবং তার ওই কারণে ওই একটা ব্যাপার আছে, সে আসলে এত কিছু জানেও না। সেই মানুষটার কাছে আসলে আপনি এই যে আমরা একটা ভুল তো গভর্নমেন্ট করছে, এটা আমি মনে করি যে গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাইছে, কিন্তু আপনি তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর থেকে আপনার বেশি দরকার ছিল যে হ্যাঁ না ভোটটা কেন, আমি কি কি বিষয়ের উপর আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, সেই বিষয়টা আসলে মানুষকে জানানো। আমি গিয়ে দেখলাম ধরেন আমার 4 লাখ প্লাস মানে 4 লাখ ভোটার আমার কনস্টিটিউয়েন্সিতে, 4 লাখের মধ্যে হায়েস্ট ধরেন 50 to 60,000 মানুষ আসলে এর ভেতরে কি আছে এই ব্যাপারটা সম্পর্কে জানে, মানে কেউ জানেই না। সে জিজ্ঞেস করে ভাই, আমাকে জিজ্ঞেস করে যে ভাই হ্যাঁ দেবো না দেবো। আমি যখন তাকে বোঝাই যে ভাই দেখেন এটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু এই ব্যাপার, সেগুলো কিছুই বোঝে না, কারণ এতদিন তাকে বোঝানোর কোনো চেষ্টাই করা হয় নাই। এই মানুষগুলো আপনি কি করবেন? বেশি বোঝেন, 50 থেকে 60,000 মানুষ বুঝে, এত মানুষও বুঝে না। আচ্ছা, একটু বললাম আর কি। তো এখন বিষয় হলো যে এই মানুষগুলোর আপনি কি করবেন, কারণ হচ্ছে কেন বলতেছি, এই মানুষগুলো এখন চায়ের দোকানে পেছনে বসে, আমি দেখলাম এক ধরনের ভয় আছে তাদের মধ্যে, সংখ্যায় তারা অনেক, মানে আমার কনস্টিটিউয়েন্সিতে আসলে আলটিমেটলি আমি ভোটার অনেক বেশি, তো তাদের সংখ্যা অনেক বেশি হলেও ওই একটা ভয় আছে না, যে গত 1.5 বছরে তো নানানভাবে আসলে তারা, এই মানুষগুলোকে আপনি সামনের দিনে কি করবেন খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হলো, আমি আমার কনস্টিটিউয়েন্সিতে গিয়ে দেখেছি বেশ কিছু আপনার জনপ্রতিনিধি, তারা মানে ধরেন একটা মানে মেম্বার কিংবা চেয়ারম্যানের সাথেও দেখা হয়েছে, আমি বুঝতে পেরেছি, মানে তার সাথে দেখা হচ্ছে, কথাবার্তা বলছি, তখনও বুঝতে পারিনি, পরে আমি মানুষের কাছ থেকে শুনে আমি বুঝতে পারছি যে এই লোকটা চেয়ারম্যান ছিল বা চেয়ারম্যান আছে আওয়ামী লীগের, মেম্বার ছিল, মেম্বার আছে আওয়ামী লীগের, কিন্তু সে লোকটার যখন কথা বলছি ওই একই রকম পা ফাটা মানুষের মতো, এবং মানুষজন বলতেছে যে এ লোক এলাকায় আছে, কারণ হইতেছে যে এর কে কি বলবে, এ তো কোনো সময় কিছু করে না, এ সবাই মানে ভালো মানুষ আর কি। তো এই মানুষগুলা আপনার ধরেন, উনি যখনকার চেয়ারম্যান, উনি আমাকে বলে নাই, কারণ উনি ভয় পাইছে, উনি এটা প্রকাশ করতে ভয় পায়। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি, আমি সত্যি কথা বলেন, লিটারেলি আমি আসলে ট্রাই করছি, আমি ওইখান থেকে বা পাশে গিয়ে এই আচ্ছা এই চেয়ারম্যানের ব্যাপারে বলেন, না তো ভালো মানুষ, কোনো ইয়ে করে নাই, এই আগে এইটা ছিল, এখনও সে তার ইয়ে করে কি বলে আপনার, এখনও ক্ষেত খামারে সে কাজ করে, তার ক্ষেত আছে, হয়তো তার মানে জমির পরিমাণ, গ্রামের যে স্বাভাবিক জীবন, সেই জীবনযাত্রার মধ্য দিয়ে এই মানুষটা কেন ভয় পাবে ভাই? আমার কথা হচ্ছে যে সেও তো একটা মানুষ, আমিও একজন মানুষ। এখন ধরেন সরকার পরিবর্তন হয়ে গেল, রাষ্ট্রের নতুন কেউ সরকারে আসলো, তাই বলে যে আসলে একজন মানুষ আবার মানে ভয়ের জায়গায় চলে যাবে, তাহলে তো আলটিমেটলি ওই আগের অবস্থায় হয়ে গেল। তখন কেউ ভয়ে চায়ের দোকানের পেছনে বসতো, এক কাপ চা খেয়ে সুরসুর করে বাড়ি চলে যেত, আর কোথাও কোনো কথাবার্তা বলতো না। এখন যদি আরেকটা গ্রুপ অফ পিপুল যদি একই অবস্থার মধ্যে থাকে, তাহলে তো আমরা আসলে সেই জায়গাতেই থাকলাম। ফলে এই মানুষগুলোকে আপনি আসলে কি করবেন? এবং গত 1.5 বছরে এই জায়গাগুলোতে আমি শুনেছি
অত্যাচার হয়েছে প্রচণ্ড রকম। এমন হয়েছে যে আপনার মানে যারা ওই আওয়ামী সমর্থক, এমন প্রাইমারি স্কুলের টিচারদেরকে মাসোহারা দিতে হয়। কারণ হচ্ছে যে প্রাইমারি স্কুলের নিয়োগটা হয় হচ্ছে নিজের এলাকার মধ্যে, হয়তো পার্শ্ববর্তী একটা স্কুলে, নিজের গ্রামের পাশে একটা স্কুলে আশেপাশেই। তো এরা যদি সেখানে থাকতে, তারা যদি তাদের চাকরিটা কন্টিনিউ করতে চায় তাহলে এলাকায় থাকতে হবে, এবং এলাকায় থেকে যদি চাকরি কন্টিনিউ করতে হয় তাহলে তাদেরকে এককালীন দিতে হবে, অথবা মাসে মাসে বেতনের টাকা তুলে তাদেরকে দিতে হয়। সিরিয়াসলি এটা ফ্যাক্ট। এটা করে তারা চাকরি করছে। তারা কোনো ফৌজদারি অপরাধ না করেও শুধু দলের ভোটার এবং সমর্থক হয়, তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে, অর্থনৈতিকভাবে। ফলে এই জায়গাটা আমি যদি ওই সময়টা দেখি, আমি এদেরকে সাধারণ, আমি একটা মানুষ হিসেবে, আমার দেশের একজন নাগরিক হিসেবে দেখছে, ভাই আমি বলি একটা লাইন একটু বলি, আমার না দেখার যে দৃষ্টিভঙ্গি, সত্যি কথা বলছি, যে আমার দেখার দৃষ্টিভঙ্গি না এই একদম সাধারণ মানুষের কাছে পর্যন্ত যাওয়ার পরে অনেকটাই মানে পরিবর্তন হয়েছে। এবং এই মানুষগুলোকেও আসলে আপনাকে মেইন স্ট্রিমে, তার ভেতরে কোনো ভয় না কাজ করে, সেও একজন নাগরিক, আমারও অধিকার আছে, এই কথাটা যেন আগামী দিনে নিশ্চয়ই রাষ্ট্রের সেটা দায়িত্ব, এবং যারা আগামীর বাংলাদেশ চালাবে তারা ওই বিষয়গুলো নিয়ে ভাববে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনার কাছে যে বিষয়টিতে যেতে চাই, নারী প্রার্থী 7 জন বিজয় লাভ করেছে, এবং এই 7 জনের 6 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং বাকি যে একজন স্বতন্ত্র তিনিও একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ছিলেন। নারীদের অগ্রগতি আসলে এই নির্বাচনে কতটা হলো? আপনি নারী প্রার্থী, আরও বেশ কয়েকজন নারী প্রার্থী ছিল, আবার আমরা দেখেছি একটি আসনে নারী প্রার্থীকে চড়থাপ্পড় মারতেও দেখেছি আর এক প্রার্থীকে। নারীদের কি সত্যিকারের অগ্রগতি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে, নাকি নারীদেরকে শুধুমাত্র ওই কাগজপত্রে বলা, ভোট পাওয়ার জন্য যেটুকু বলতে হয় সেই জায়গায় আমরা রয়ে গেছি? আমরা যেটা যে কাগজপত্রে এবং ভোট কালেক্ট করার জন্য নারীদেরকে ব্যবহার করা হচ্ছে, আমরা এবার দেখেছি হিউজ অ্যামাউন্ট নারীদেরকে কিন্তু মিছিল করানো হয়েছে, দেখানো হয়েছে দেখো আমাদের কত নারী। কিন্তু এই নারীদেরকে এখন আর যখন এই যে ক্ষমতার অংশ হবে তখন এই নারীদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ এবং এইটা আমি মনে করি যে একদম নিয়ার ফিউচারের মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট পজিশনে আছে নারীরা, মানে 24-এর পরে অন্তত। আমরা যখন, আমি বারবার বলেছি যে যুদ্ধে নারীদের লাগে, বিদ্রোহে নারীদের লাগে, যে কোনো দেশের যে কোনো সমস্যায় নারীদের প্রথম ভাগে লাগে। রোকে হলের মেয়েরা যদি ভেঙে না আসতো, যদি তারা স্লোগান না তুলতো আমি কে তুমি কে রাজাকার রাজাকার, আজকে আমরা 24 দেখতে পেতাম কিনা সেটা আমি জানি না। কিন্তু তারপরে 24-এর যারা ঝান্ডা তোলার চেষ্টা করেছে তাদের প্রত্যেকটা দল থেকে নারীদেরকে সাইডলাইন করার যে আশ্চর্য বিষয়টা, এটা আমাদেরকে খুব মানে ভাবা এবং চিন্তা করায় যে আদতে মানে একটা জায়গায় পুরুষরা সব একরকম চিন্তাই করে, যে ক্ষমতার ভাগের সময় সবাই তখন একমত, তখন আর কেউ বিএনপি না, কেউ জামাত না, কেউ এনসিপি না, কেউ এবি পার্টি না, তখন সবাই একমত যে নারীদেরকে এটা দেওয়া যাবে না। এবং আপনি যেটা বললেন এটা সত্যি কথাই তো, আপনার যে জাতীয়তাবাদী দলের ওনারাই তো শুধু নির্বাচিত হয়ে এসেছেন, কারণ যতটুক ওইখানে ওনারা যাকে দিয়েছেন সেটার জন্য কাজ করেছেন, চেষ্টা করেছেন। এবং রুমিন ফারহানা আপা যে নির্বাচিত হয়েছেন এটার একটাই কারণ, উনি আগে নির্বাচিত ছিলেন, তার এলাকায় তার কাজ করার সুযোগ ছিল, সেখানে তার একটা পরিচিতি ছিল, সেখান থেকে উঠে এসেছেন। কিন্তু যারা কাজ করেছেন ফর ইয়ার্স, এখানে কি কোনো নারী ছিল না যারা কাজ করেনি? আরও অনেক নারী ছিল, কিন্তু তাদেরকে কিন্তু তাদের রেসপেক্টিভ এলাকায় যদি নমিনেশন দেওয়া হতো তাহলে আরো ভালো। আপনি কি এরকম মানে বারবার বলা হয় যে নারীদেরকে নমিনেশন দিলে জিতে আসতে পারবেন না, এরকম বহু পুরুষ আছে না যারা জিতে আসে নাই? 2078 জন প্রার্থী, তার মধ্যে 300 জন জিতছে, তো আর তো সবাই হারের সংখ্যায় পুরুষ বেশি না। কিন্তু সেই কথা কেউ কোনোদিন বলবে না, কিন্তু বলবে যে নারীদেরকে দিলে সিটটা হারানো যায়। একদমই। সাকিব আনোয়ার শুনলেন, আমি আপনার কাছে আর ফিরতে পারছি না। নিশ্চয়ই আপনারা যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল পরিচালনা করেন, তারা এই বিষয়গুলো ভাববেন যাতে নারীরা সত্যিকার অর্থেই আমাদের সমাজে তো ভূমিকা দেখেন, ভোটারের সংখ্যাও তো নারী পুরুষ নারী ভোটারই বেশি সামগ্রিক ভোটারের মধ্যে। তার মানে নারীর যে ক্ষমতায়নের কথা এটা হয়তো আমরা শুধু মুখে মুখেই বলি। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আমি একটু তাহসিন রিয়াজকে দিয়ে শেষ করতে যাই। তাহসিন রিয়াজ, একদম শেষ জায়গায় 24-এর পরের এই নির্বাচনে অনেক ধরনের পরিবর্তনই আমরা দেখেছি, এবং তারেক রহমান সাহেব আগামীকালকে সরকার গঠন করতে যাচ্ছেন। তিনি যারা বিরোধী দল তাদের সবার সাথে দেখা করেছেন, আপনারা বলেছেন যে স্বাধীনতার পরের ইতিহাসে আমরা এটা দেখিনি। অনেক ধরনের পরিবর্তন আসছে। কেমন হতে যাচ্ছে আগামীর ক্যাবিনেট, কি আশা করছেন তাদের কাছ থেকে? পাশাপাশি আপনারা যে ছায়া ক্যাবিনেট বা মন্ত্রিসভা করছেন সেটা আসলে কিভাবে কাজ করবে? ইতিমধ্যে মিলিয়াপা বলেছেন যে ওয়েস্টমিনস্টার প্রসেস বা ফরম্যাট
দেখেন এটার আলটিমেট টার্গেট হচ্ছে ক্যাবিনেটকে অ্যাকাউন্টেবল করা। মানে আমি একটা ওয়াচডগের ভূমিকায় থাকব এবং আমি প্রতিনিয়ত আমি তাকে অ্যাসেস করব, আমি প্রতিনিয়ত আমি তাকে সমালোচনা করব, আরেকটা কাজ করব। মানে আমরা তো বাংলাদেশের একটা ট্রেডিশনাল মানে অ্যাসপেক্ট বা ট্রেডিশনাল মেন্টালিটি হচ্ছে খালি সমালোচনা করুম তোর, তুই মন্ত্রী হইছিস মানে তো 24 ঘন্টা তোরে আমি দৌড়ের উপর রাখবো। আনফর্চুনেটলি হয় কি ভাই, একটা রাষ্ট্র তো এইভাবে করে ফাংশন করে না। দেখেন আমাদের আফসোসটা কোন জায়গাটায়, আমাদের আফসোসটা হচ্ছে এই যে স্বাধীনতার পর থেকে আজ অবধি আমরা দেখেন আমরা কখনো বিরোধী দল বলতে যা বুঝায় আমরা ওইটা ছিলাম না কোনোদিন। আমরা ছিলাম হচ্ছে সরকার ফালাইতে হবে। আপনি দেখেন বিরোধী দলের প্রথম দিনের টার্গেট কি থাকে, সরকার ফালাইতে হবে, এই সরকার টিকতে দিব না, হরতাল। হ্যাঁ ও হরতাল হইতে হবে। তো দেখেন ইভেন 24-এর আন্দোলনের প্যাটার্নের দিকে যদি আপনারা খেয়াল করেন, 24-এর আন্দোলনের প্যাটার্নে হরতাল, অবরোধ, এই যে ট্রেডিশনাল কথাবার্তা এগুলো কিন্তু ছিল না। এগুলো ছিল না বলে সাধারণ মানুষ কিন্তু এটার সাথে অ্যাটাচ হচ্ছে। মানুষ বলে যে কি ফালতু, এই সারা জীবন ধরে হরতাল করতে দেখছি, এটাতে কোনো কাম নাই, এটা এসে হরতাল করে। হরতাল করে কারা? হরতাল করে টুঙ্গা মুঙ্গা যতগুলো এলাকার মানে ছিটকা পোলাপান যেগুলো আছে এগুলো দিয়ে আপনি 2টা ককটেল মারাবেন, একটা বাসে আগুন দিয়ে দিবেন। ভাই এই রাজনীতিটা আমরা করতে চাই না, আর এই রাজনীতিকে আমরা না বলতে চাই। এই রাজনীতি বাংলাদেশের মানুষকে আপনি দেখেন, এখানে আপনি জিজ্ঞেস করেন লোকজনকে, আপনারাও কেউ চান না, আমি শিওরলি আপনাদেরকে বলতে পারি আপনার সার্কিটে যারা আছে এরা কেউ এই রাজনীতিরা দেখতে চায় না। কাজে ওই যে ওয়াচডগের ভূমিকায় দেখেন ওয়েস্টমিনিস্টার প্রসেসটা কি বা ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে সে কি খালি সমালোচনা করবে? নো, নেভার। সে কিন্তু কাউন্টার পলিসি দিবে। আমরা খালি এটা বারবার ভুল হচ্ছে। যেমন আমি দেখলাম যে যখনই ছায়ামন্ত্রী সবার কথা বলা হয়েছে, আমি দেখলাম যে একটা গ্রুপ মানে খুব এনজয় করতেছে যে যা ফাটাফাটি হবে, একটা সেরাম লেভেলের ফাটাফাটি হবে। তো মানুষের এই মেন্টালিটিরও চেঞ্জ করা যায়। সাকিব আনোয়ার ভাইয়ের সাথে আমি শতভাগে একমত এই পয়েন্টে যে আমাদের পিপলদেরকে কিন্তু আসলে এডুকেট করাতে হবে। এডুকেট কি, আপনি তার মানে এই স্কুলে ভর্তি করে দিবেন, সে এইচএসসি সার্টিফিকেট দিবে, এসএসসি সার্টিফিকেট, নো, নট দিস। রাদার কি হবে, তারা সে আসলে কেমন প্রার্থী চায়, তার কেমন প্রার্থী নির্বাচন করে বাছাই করে নেওয়া উচিত, তার রাষ্ট্রের জন্য আসলে কোন কোন অবদান আছে, তার তথ্যের রাইটটা কোন কোন পয়েন্টে আছে, সে কতটুকু সমালোচনা করবে, এটিকেট কি, ম্যানার কি, এই জিনিসগুলো এডুকেট করানো আসলে জরুরি। এটা মানে ট্রেডিশনাল ফরমেটিভ এডুকেশন আপনি পাবেন না। এবং আমি আর একটা ব্যাপার বলি যে কাউন্টার পলিসির কথা আমরা বলতেছি, দেখেন ওয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট কাউন্টার পলিসি, তার মানে একটা মন্ত্রী, একটা অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবে, সেই ক্যাবিনেটে যেই শ্যাডো পার্লামেন্টটা, যে শ্যাডো ক্যাবিনেট থাকবে, ওই শ্যাডো ক্যাবিনেটের যে অর্থমন্ত্রীটা হবে তার কি করতে হবে ভাই? তারও কিন্তু পড়াশোনা করতে হবে। কোন জায়গায় বাজেট 5 টাকা বেশি দিছে, কেন 5 টাকা বেশি দিছে, এটাকে কিন্তু তাকে সমালোচনা করে, পড়ালেখা করে সমালোচনা করতে হবে। কাজে যে আগের জামানায় এই তোমার বাজেট ভালো হয় নাই, তুমি আগের মতন করে বাজেট দিচ্ছ, তোমার বাজেট পচা, তুমি রেল বানাইছো পচা, তুমি এটা বানাইছো পচা, এই প্রসেসকে আমরা ডিনাই করতে চাই। দিস ইজ ওয়াই কিন্তু আমরা এটাকে প্রপোজ করছি। এবং দেখেন বাংলাদেশে ইফেক্টিভ পার্লামেন্ট আপনি বলতেছেন না, ইফেক্টিভ পার্লামেন্টটা এই প্রসেসেই আসলে হওয়ার কথা। এই প্রসেসকেই আমাদের গ্র্যাপ করতে হবে আলটিমেটলি। এবং দেখেন আরেকটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে, আমি এটা আপনাদেরকেও রিকোয়েস্ট করি, আপনারা যারা ডেমোক্রেসি এবং মানুষের সার্বভৌমত্ব এটা রক্ষা করা যারা 4th পিলার, অন্যতম কার্যক্রমটা যারা আপনারা করেন, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই আর দরকার নাই তো আমাদের ভালো রাষ্ট্রের জন্য আমরা দৌড়াই না কেন? কাজে দেখেন ওই যে ক্যাবিনেটটা এখন তৈরি হবে, যে পার্লামেন্টেরা এখন যাবে, ওই যে চটকদার কথা পার্লামেন্টে একটা ভালো বক্তব্য দিলাম, খুবই মানে মজার মজার কথা বইলা ফেললাম, একটা সময় ছিল না গান শুনতাম আমরা পার্লামেন্টে, এবং গান কিন্তু মানুষ শেয়ার দিত। ভাই আল্লাহর ওয়াস্তে এই ট্রেডিশনাল মেন্টালিটি থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। এবং আপনারাও ওই জায়গাটাতে নিয়েন না আমাদেরকে, আমরাও ওই জায়গাটাতে যাইতে চাই না, সবার সহযোগিতা লাগবে, কন্ট্রিবিউশন লাগবে। তাইলেই কেবল ওই যে ইফেক্টিভ পার্লামেন্টের কথা বলতেছেন, লাস্ট ওয়ার্ডটা বলি, দেখেন প্রত্যেক এমপিকে এবং প্রত্যেক ক্যাবিনেটকে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে। আপনারা ডাকেন, আপনাদের প্রোগ্রামগুলোতে তাদেরকে ডেকে প্রশ্ন করেন, তার বাজেট কোথায় যাচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, আপনি প্রশ্ন করেন, প্রয়োজনে বিলবোর্ড দেন। আমরা দেখছি না অ্যাকাউন্টেবল কিভাবে হয় মানুষ, এখন তো সেই সুযোগ আছে। কাজে আমরা যদি আমাদের এই যে তৈলমর্ধন করে যে সংবাদ সম্মেলন আমরা কিছুদিন আগে দেখলাম, মানে একদম খুশিতে মানে গদগদ হয়ে মানে কতটা কাছে সে যাইতে পারে আর কি। ভাই মানুষ আপনাদেরকে নিয়ে সমালোচনা, আপনাদেরকে নিয়ে মানুষ বাজে কথা লেখে, আই ইনসিস্ট, আই রিকোয়েস্ট, দরকার নাই, তারেক রহমান আপনারা খায় ফেলবে না, সে মানে ও মাগুর মাছ না, হাঙ্গুর মাছ না। আপনি তাকে রাদার আপনি আপনার ক্রেডিবল প্রেজেন্সটা তার সামনে দেখান, সে আপনাকে সম্মান করবে। সে ওই মেন্টালিটিটা নিয়ে আসছে। এখন আপনি যদি নিজেকে গদগদ করে ছোট করে নিজেকে প্রেজেন্ট করতে চান, আপনি যদি ফিলই করেন তাকে যে আমার স্লেভ, তাহলে সে আপনাকে স্লেভ হিসাবে ট্রিট করবে। আপনি তার সামনে নিজেকে প্রেজেন্ট করেন যে আপনি তাকে জবাবদিহিতা করতে আসছেন, আপনি তাকে অ্যাকাউন্টেবল করতে আসছেন,
সে অ্যাকাউন্টেবল হবে, সে আপনাকে ভয় পাবে, সে ভয় পাইতে আসছে। নিশ্চয়ই কাজে এটাই আমরা চাই, আর কিছু না। নিশ্চয়ই তাহসিন রিয়াজ, ছায়া মন্ত্রিসভাও সেই অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবে, নিশ্চয়ই প্রশ্ন করবে চোখে চোখ রেখে, এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং ধন্যবাদ জানাচ্ছি সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। দর্শক, এই ছিল আজকে রিন প্রেজেন্টস ভোটের লড়াই। ভোটের লড়াই আসলে কখনো শেষ হয় না। মানুষের অধিকারের জন্যই ভোট হয়, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য ভোট হয়, একটি রাষ্ট্রকে সর্বোচ্চ সুউচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্যই ভোট হয়। গণতন্ত্র তার নিজস্ব গতিতে চলবে, বাংলাদেশ রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই আশা নিয়ে শেষ করছি আজকের রিন প্রেজেন্টস ভোটের লড়াই। ধন্যবাদ সবাইকে।